ব্যস্ত শহরে নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগে 400 কোটি টাকার হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসেই কেউ এই হ্যাকিংটা করেছে। তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাজ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো এবং গাড়িটি তাল সামলাতে না পেরে 3টা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভিতর গিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাঁচ ভাঙতেই দেখা গেল ভেতরে কেউ নেই। আইকে উদ্দেশ্য করে ভয় মাখা গলায় বলল, স্যার, ভিতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই? এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকে পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ, জি স্যার, বলুন। কাউকে ট্রেস করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটা পিছু পিছু এসেছিলাম কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয়ই পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলেই অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জন্য মানব শূন্য, আর এখানে গাড়িটার অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে, খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশে গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পিছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি এই কথাটি বলল, আরে ভাবি, তুমি? আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসেসমেন্ট? কম্পিউটারে? আরে ভাবি, তুমিও না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করছো, তুমি কি বুঝবা সায়েন্স আলাদের প্যারা? বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও এখন। ভাবি চলে গেলে সাব্বির দরজাটা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো। সাব্বির ল্যাপটপে এখনও কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা স্টার্ট ডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এদিকে। সাব্বিরদের খুব একটা বড় বাড়ি না, 5 শতাংশ জায়গায় আর উপর 3তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলা এবং দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে আর একেবারে উপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিশান আর সাব্বির, আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে, এই সাব্বির, দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে।
রাতুলকে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলে রাতুল বলে যে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হয়ে বাসা থেকে ফ্ল্যাটের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নেই। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে, সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে সাব্বির ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভেতর ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কেনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবর রাতুলের। ও রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বির রাতুলের দিকে। সাব্বির আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গেছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট 8 জন মানুষের অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা করে 400 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। পুলিশ সন্দেহের জেরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িটিতে কেউই ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল? ভূত না মানুষ? এইটা আমাদের শহরের ব্যাংক না। আমাদের শহরের ব্যাংক। এইটা কিন্তু হ্যাকার। বিষয়টা একটু ঘোলাট লাগছে। এইটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনো দিন শুনিনি যে ভূত কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তা আবার ছবিতে। সেটা তো আমিও দেখছি। আমার না অনেক শখ একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডের টিকে থাকার দম লাগে, দম। আরে কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা, আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ড্রাগ সাইড আছে, যেসব থেকে নিজেকে দূরে রাখতে চলতে হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানিস কিভাবে? আ, আ, আরে আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়ছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। ব্যাস, এতটুকুই, আর কি না। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার ট্যাকার। হোপ বেটা, আমি কই আর কই হ্যাকার। আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বলি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। সাব্বির কপালে হালকা চিন্তার ভাঁজ পড়িয়ে আমিও হ্যাকার হব। এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতও দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়ল। স্যার চলে আসলো এবং ক্লাসে নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি, যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দেবে। এখন বিকাল প্রায় 4:30। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবে, তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমারে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে, তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকতে যাইতো প্রত্যেক দিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলেছেন? কিলার মেশিন। আরে আজব তো, কিসের মেশিন আর কি সব বলছেন? হোটেল ব্লু সান রুম নাম্বার 167-তে যান।
কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বিভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানে অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমে বেডের উপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের কাছে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষাই মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে, আর জিহ্বাটা সামনে কেটে রাখা আছে। গালের দুই পাশে লেখা ইটস ওকে। তার পাশে একটা স্মাইল দিয়ে পা দুটো আর আঙুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে। আর তার পাশে বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউল স্টপ। বাংলা, সাইকো তার খেলায় আছে, থামাতে এসো না, নিজেই থেমে যাবে। লাস্টটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়ে অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডিও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করেছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর গরুর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলো। ও, কি রে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে আর বলছো তোমার কিছু না? মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না, প্রজেক্টে ছুরি ব্যবহার করছি, আর হাত কাটতে পারবে না? কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আজ দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এখনই পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয় আমাদের বাসায় পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বল। হয়েছে অনেক কিছু। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। সেখানে একটা ডাক বাংলোয় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দুষ্টরা আস্তানা গেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা, আমি দেখছি। বলে সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্য থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পারবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পারছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠল, ইউ হ্যাভ বিন হ্যাকড। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারার ধান্দা করছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলছি সেটা কর। আমার কিছু হবে না তো? না, ইনশাল্লাহ, বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল, আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে দুজন অফিসার ধরে সরিয়ে দিল, আর ফোর্স ভেতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি বুঝে
উঠতে পারছে না। হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে সেই সাথে। এটা কি সাব্বিরের কাজ? ওদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উঠছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকে মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুয়ে দেয় ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে, গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কয়টাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে। কে তুমি? রাতুল এখনো শক্ট হয়ে আছে। কি হয়েছে? সব ওর মাথায় উপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল। কোনো রকমের মরতে মরতে বেঁচেছে রাতুল। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও এরকম জায়গাতে আসবে না। অফিসার আবারও প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি বলি রাতুল ঢোক গিলতে লাগলো। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল, আর রাতুল বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশদের ইনফর্ম করেছে। সেনাবাহিনীর লোকেরা পুলিশ কিছুক্ষণের ভেতরেই চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাতুলদের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমেই সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি পরে, সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার চলে যাওয়ার পর। কিরে, কেমন অভিজ্ঞতা হলো? শালা তুই একটা জাতীয় বেইমান, একটা কথাও বলবি না। তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? আরে, আমি তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে। বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতে। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যা অবস্থা, পুলিশই আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে, আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়। এখন বাড়িতে চল, আর এসব কাউকে বলবি না। আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে সাব্বিরের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরদিন সাব্বির খালকে কিছু দিনের জন্য ওর খালাতো ভাই মেহেদির বাসায় যাবে ইংল্যান্ডে, তাই প্যাকিং করছে। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমন থাকি বল, যেমন ছিলাম তেমনই আছি। কালকে আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। ভাই, দেশি তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন রাখি, ভালো থাকিস। পরদিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা অনেক সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল সাব্বিরের। আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না, তবু সিগন্যাল আছে। সাব্বির ল্যাপটপ বের করে কিছু একটা করলো। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেল পাশের রোডে একটি গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেক গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো। আর না চাইতো অজান্তে সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে সাব্বির চোখ সরাতে পারছে না, কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিল দেখার জন্য। একটা মেয়ে হেঁটে যাচ্ছে সালোয়ার কামিজে, মেয়েটাকে মন্দ লাগছে না। সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো। মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল।
হালকা বাতাসে চুলগুলো উঠছিল, আর মেয়েটা গেস দাঁত আর নাকের তিলটা যেন উফ। সাব্বির এসিতে বসেই ঘামছিল। সাব্বির দেরি না করে কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু যেই গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। সাব্বির নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো। সাব্বির গাল ফুলিয়ে বসে আছে গাড়ির আর নিজেকে গালি দিচ্ছে। টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধ হয় আর ইংল্যান্ডে যেত না। প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল। ছবিটা দেখে সাব্বিরের চেহারায় আবারও হাসি ফুটে উঠল। সাব্বিরদের প্লেন মাঝ আকাশে দুবাই থেকে আবার প্লেন চেক হবে, কিন্তু তখনই এয়ার হোস্টেসরা কী যেন নিয়ে কানাকানি করছিল। হঠাৎ প্লেনটা টান দিতে লাগলো। আচমকা হওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। সাব্বির ল্যাপটপে ছবি দেখছিল। ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই সাব্বিরের একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলো যে কী হচ্ছে। এই যে শুনুন, কোনো প্রবলেম হয়েছে কি? না স্যার, তেমন কিছু না। কারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে যাচ্ছে। কি? এইটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি চিন্তিত হবেন না, আমাদের এক্সপার্ট দেখছে বিষয়টা। সাব্বির ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলো যে সমস্যাটা কোথায়। সাব্বির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে, যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাব্বির টাইপিং করতে লাগলো। করিয়ে পুরো স্ক্রিন ভরে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবারও তার গন্তব্যের দিকে মোড় নিল। সাব্বির নিশ্চিত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। ঘুম ভাঙল দুবাই এয়ারপোর্টে এসে সাব্বির কিছু খেয়ে নিল, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবারও ফুটে ওঠে। সেই অজান্তা তার সামনেই একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম তার ঠোঁটের একপাশে লেগে আছে। সাব্বিরের মনে চাইছে তার হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সাব্বির ঘর থেকে বেরোলো এবং ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি ও আমার সাথে এসেছে একই প্লেনে? কিন্তু আমি দেখলাম না কিভাবে? সাব্বির নিজেকে উপর নিজেরই রাগ হতে লাগলো। তখনই এয়ারপোর্টের টিভিতে দেখানো হলো প্লেন যেটা বাংলাদেশ থেকে এসেছে সেটা হাইজ্যাক হতে চেয়েছিল হাইজ্যাকারদের দ্বারা, কিন্তু কে যেন সবাইকে বাঁচিয়ে নেয় এটা থেকে। সাইবার এক্সপার্টদের মতে এটা এমন কেউ করেছে যে প্লেনে উপস্থিত ছিল। এটা বলেই টিভিতে সাব্বিরকে লাইভ দেখাতে লাগলো। সাব্বির হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নিল, কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে। এয়ারপোর্টে কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসতে লাগলো। এয়ারপোর্টের কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসছে। সাব্বির নিশ্চিতভাবে বসে আছে আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের পেছনে আরও কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। সাব্বির খাবার অর্ডার করছিল, সেটা দিয়ে গেল ওয়েটার। খাবার খাচ্ছে সাব্বির। অন্যদিকে এয়ারপোর্টের সবাই সাব্বিরের দিকে আর চোখে তাকাচ্ছে, আর ফিসফিস করে ওই মেয়েটিও সাব্বিরের দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টে এত কোলাহল যেন ওদের দুজনের বিরক্তর কারণ না। কয়েকটা সিট সামনেই বসে আছে ওরা। সাব্বির ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেলে। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে এদিকে যেতে দেখে সবার দৃষ্টি একদিকে যায় এবং সবাই বুঝতে চেষ্টা করে কি হচ্ছে। তখনই মিস্টার সাব্বির, ইউ হ্যাভ টু কাম উইথ দিস। কেন? আমাকে দিয়ে আপনারা কে চান? আপনি আজকে আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন যে কিছুই করেননি। আজব না, আমি কি করছি?
আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? আরে আমি করছিটা কি সেটা বুঝতে পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য না। আমরা শুধু আপনাকে সম্মানিত করতে চাই। আমার কোনো সম্মানের প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যে এটা আমি করছি? কোন ভিত্তির প্রয়োজন নেই। আর স্যার, আপনি তো প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কী সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন। আর আপনি জানতে পারার পরে আমি নিজের ল্যাপটপ বের করে কী জন্য করলেন এবং একটু পরেই প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন। আর আমার কোনো সম্মানের প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি কিছু করেছি আপনাদের জন্য, তাহলে দোয়া করবেন। ব্যাস এতটুকুই। এই কথা বলার সাথে সাথে ওনারা চলে গেলেন। সাব্বির এখনও ওখানেই বসে আছে আর সবাই ওকে এলিয়ানের মতো দেখছে, যেন ভিন গ্রহের প্রাণী পৃথিবীতে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠল, উঠেই চারিপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটিকেই খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলো। প্লেনে ওর পাশের সিটেই কারোর হাসির আওয়াজে সেদিকে তাকালো। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনি মেয়েটির ঠোঁট বাঁকানো হাসির নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। সাব্বির প্লেনে পুরোটা সময় মেয়েটার দিকে তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না। সাব্বির অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জুটিয়ে উঠতে পারল না। ছেলেরা এমনি হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষটির সামনে দাঁড়িয়ে সাথ থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশে, তখন সাহসে কুলিয়ে উঠতে পারে না। সাব্বিরের অবস্থাও ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো আর সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর প্রেয়সীকে ফলো করলো না কেন, সেটা পরে বলি। সাব্বিরের খালু একজন টপ ক্লাসের চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডে ব্যাপক নাম ডাকাচ্ছে। বাড়িতে পৌঁছালো সাব্বির এবং ভেতরে ঢুকলো। বড় আঙিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতে একটু সময় লাগলো। গেটে বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরও কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুললো না। সাব্বির বাড়ির পাশের একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজানোর পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির, তুই কই? আর বাড়িতে কেউ নেই? সরি রে, আব্বুকে কে যেন গুলি করেছে, আমরা হাসপাতালে। কি? খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হসপিটালে আসি, তুই এখানেই চলে আয়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটালে যাওয়ার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলো। সাব্বির কারণ অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে খালুকে। সাব্বিরের কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিংয়ের উপর কয়েকটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের ভিতর সব আর্মিরা আর তাদের হাতে অস্ত্র, যা তাকে তাক করা আছে। বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদারের হুডি পরা একটি ছেলে, যার হাতে একজন মানুষের কাটা মাথা, আর বিল্ডিংয়ের ছাদে পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটা গুলি ছোড়া হলো ছেলেটির গায়ে, কিন্তু ছেলেটি ওই দিকে না তাকিয়ে তার হাতে থাকা জিন্স মস্কটি ছুঁড়ে মারে, যেটার উপর গুলিটা লাগে, এবং সাথে সাথে হাত পা ছড়িয়ে একটা লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার দিয়ে
খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে। একেবারে যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি। এত লাইট আর দলবল নিয়েও বেটিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফ একত্র করা হলো, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগে বাংলাদেশেও এরকম একটা কেস হয়েছে। ওইটারও লাশের সাথে মাথা ছিল না, আর রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে। কয়েকজন সিবিআই সদস্যের ঘাড়ে এই কেসের জিম্মি চাপানো তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব। অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি। তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চার করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল, সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় যেন গেছে সাব্বির। মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরে তো তেমন কোনো কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যে হাসপাতালের বাইরে যাবে, তখনই সাব্বিরকে পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বিরের হাতে কফির কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যালে কাটিয়ে এপাশে এলো। কি রে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন? এই তো পাশে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। তুই কিছু জানিস না? আমি আর কি জানবো, পাগল নাকি তুই? হ্যাঁ, আমি পাগল। তুই একা একা এই অচেনা দেশের অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? আরে চিলম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। ড্যানিয়েল মারা গেছে। কি? ড্যালিয়েন্ট মারা গেছে? মারা গেছে বললে ভুল হবে, ওকে খুন করেছে কে যেন। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদিকে বলে যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশাই হওয়ার ছিল। পরের দিন সাব্বির ওর খালুর বাড়িতে আছে। ঘুম থেকে উঠে অনেকক্ষণ যাবৎ কফির জন্য বসে আছে। কাজের বুয়া কফি দিয়ে গেল। সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসালো। কিছুক্ষণের জন্য চিন্তা বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে পাশে বসলো এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কি রে, তুই এমন ভাব নে, কোন চিন্তে বিভোর আছিস? তেমন কিছু না, এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে। আজকে না, সম্ভবত কালকে আসবে। ও আচ্ছা। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশ গিয়ে পৌঁছেছেন। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেঁটে দেখলেন। সব একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় পৃথক এবং কিছু বিষম আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে? আর দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন। সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় যে এই কাজগুলো একজনেরই? আমার তো এটাই মনে হয়। দুইটা কেসে খুনি ভিকটিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে। তাহলে এই সাইকো কিলার কি বাংলাদেশের থেকে ইংল্যান্ড গেছে? হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ সকল ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, যতটুকু পারি হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনও অব্যাহত রয়েছে। পুলিশ, সিবিআই কেউই খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকো কোনো প্রমাণই রাখে না তার কাজের। সাইকো এই 5 বছর আরও 5 শতাধিক খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না। 4 বছরের এই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং
সব গরিব লোকদের মাঝে বিতরণ করে দিয়েছে। দেশ বিদেশে প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্ট সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ ততটা দক্ষ হ্যাকিংয়েও। এই সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড সহ সবাই সাইকোর নামেই কাঁপে। প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এর জন্যই সাইকো নাম পেয়েছে, সাইকো দ্য কিলার মেশিন। আজই সাইকো হ্যাকার একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসলো, কিন্তু লাভ নেই। সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রে সুই খোঁজার মতো। অনেকে সাইকোর নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কেলানি খেয়ে নিজেদের জালিয়াতি বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিল দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযান সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এইসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্ট একটি টুইট করে যে আমাকে মারবে। আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই খোদা আমার উদ্দেশ্যে মালিকুল মৌয়াতকে প্রেরণ করবে। সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আরও পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়ার হিড়িক পড়ে গেছে সাইকোকে দেখার জন্য। কে সাইকো হ্যাকার? কে আজ পর্যন্ত দেখেনি, কেবল নাম শুনেছে। সাইকো আজকে লাইভে আসছে, যাকে দেখার জন্য হিড়িক পড়ে গেছে সবার। আইকন এবং সর্বকালের কুখ্যাত সাইকো কিলারকে আজকে সবাই দেখবে। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজসেবা, আর কুখ্যাত করেছে তার 5 শতাধিক মার্ডার। ঘড়িতে টিকটিক টিকটিক আওয়াজ হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সাইকো কিলারের অনেক জনপ্রিয়। আবার অনেকের ভয়ের কারণ ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, এখনই সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলো সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর সম্প্রচার শুরু হলো। সব টিভি চ্যানেল, মোবাইলে কেবল সাইকোকেই দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন, কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সব এখন সাইকোর কন্ট্রোলে। যারা সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইটই দখল নিয়ে নিয়েছে সাইকো কিলার। সাইকো ক্যামেরা থেকে হাত সরিয়ে নিল। চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে একটা লাইটের নিচে বসে আছে, আর পেছনে একটা বড় দেয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দেইনি। এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টে আশেপাশে আছেন। আর যারা কোনো সমাজবিরোধী অপকর্ম করেন না, তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমিও একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর, আর কিছু থাক আর বললাম না। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আমি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পাই? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর থেকে কীট পোকামাকড় মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন তাদের বলছি, লাভ নেই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, এমন একজন যে নিজের অস্তিত্ব নিজে খুঁজে বেড়ায়। তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে? আমার আর কিছু বলার নেই। আমি আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আর সাইবার এক্সপার্ট, সবাই যে যার কাজ করুন। আমাকে ছাড়া আরও অনেক আছে, তাদের খুঁজে বের করুন, শাস্তি দিন। আমি প্রকাশ্যে খুন করি আর ওরা আড়ালে। হ্যাপি লাইফ অ্যাট, বি কেয়ারফুল, বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট। এই বলে সাইকো তার সবার কম্পিউটার, ফোন ও স্যাটেলাইটে
অ্যাক্সেস ছেড়ে দিল। সকল টেলিভিশন কেবল এখন সাইকো কিলারের এই নিউজ প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেব আর টিভিতে সিরিয়াল দেখছে। সাব্বির এক পা দুপা করে বাড়িতে ঢুকছে। বাবির নজর এড়িয়ে হঠাৎ কিসে যেন সাব্বির পা বেঁধে পড়ে যায়। কটকট শব্দ হয়। ভাবি টিভি ছেড়ে ঘুরে তাকায় সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে। এমন একটা পরিস্থিতি সাব্বির একে রাত করে বাড়িতে ঢুকেছে আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে সিরিয়াস মুড নিয়ে। হঠাৎ হা সাব্বিরের ভাবি হেসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। সাব্বির পরিস্থিতিতে বুঝতে পারলো না ভাবি যেখানে কান টেনে ছিঁড়ে ফেলার কথা সেখানে হাসছে কেন ভেবে ওর অন্তরাত্মা কেঁপে উঠেছে। ভূতিটাতে ধরলো নাকি ভাবিকে ভেবেই সাব্বিরের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছে তো নাকি? এমন করে হাসে কেউ ভয় করছে তো? ভাই তুমি নিজের চেহারাটা দেখেছো? কেন? আমার চেহারা তো আমি প্রত্যেকদিনই দেখি। দিনে কয়বার দেখি? এদিকে আসো। সাব্বির এক পা দুপা করে ভাবির কাছে গেল। ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো এবং আবার হাসতে লাগলো। এটা দেখো। সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটা চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো। ভাবি এখনো বাচ্চাদের মতো হেসেই চলেছে, যেন আজকে সব হাসি হেসে দেবে। সাব্বির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতোই অবাক হলো, কারণ আজও সেই সেম ঘটনা ঘটেছে। ঠোঁটে মুখে গালে কপালে সর্বত্র লিপস্টিকের দাগ, কিন্তু কিভাবে এলো সেটা সাব্বির জানে না। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেওয়ার মতো কেউ, তাহলে এই দাগগুলো কোথা থেকে আসে? এইভাবে সাব্বির খাটে বসে পড়ল। চিন্তায় কপাল ভাঁজ পড়ল। কে দেয় এই চুমুগুলো সেটা সাব্বিরকে দেখতে হবে। এই চুমুগুলো প্রায় রাতেই এই সময় বা ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল যে কাল ঘর থেকে বেরোবে না আর সারা ঘরময় সিসি ক্যামেরা লাগাবে, যাতে দেখতে পারে কে এই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আরও জোরালোভাবে এক সাইকো ফাইন্ডিং মিশন শুরু করবে। তাই 20 সদস্যের একটা প্রিমিয়ার টিম বানাবে, যার হেড হবে ব্রুস আর কো হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভেঞ্চার নিয়োগ দেওয়া হয়েছে। এবার সাইকোকে ধরেই ছাড়বে সবাই। তাই সাইকোর লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ব্রুস, যার দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বির ক্যামেরা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরেই কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলায় থাকে, তাই বারান্দায় গেল। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করলো। একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। ছেলেটি বারান্দার একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামালো নিচে, যেখানে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা উপরে টেনে নিল। ব্যাগটা বেশি বড় না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লুকানো সাইকেল নিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রাখলো। চারপাশে তাকালো একবার, হয়তো কিছু খুঁজছে বা দেখছে, যে কেউ দেখছে কিনা। চারপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ড্রয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে সেলোটেপে পেঁচানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল, যেটা একটা ফোনের বক্সের মতো কিছু ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টে ক্যামেরা, যেগুলো সাইজ একটা আঙ্গুলের 3 ভাগের 1 ভাগ মনে হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল সে সাব্বির
কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর রুমের 3 কোণায় লাগিয়ে দিল যাতে ফাঁস হয়ে এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য। ক্যামেরাগুলো সহ সব সেট আপ করে সাব্বির একটু ল্যাপটপটায় হাত নেয়। ল্যাপটপে কয়েকটা ইনক্রিপ্টেড মেসেজ ছিল যেগুলো সাব্বির ডিটেকটিভ করলো এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তা হলো পড়ল যে কি করবে সেটা ভেবে। ওর অস্বস্তি এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়ে যেগুলো সাইবার ওয়ার্ল্ডের তুফান উঠিয়ে দিবে। সাইবার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং ধরিয়ে টানতে লাগলো। আহা, মাথাটা একটু টেনশন মুক্ত হলো। না, আমার মাথা গরম করলে চলবে না, করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো। উৎস খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতে হবে কে এ ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসের পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না, যেন ঘোস্ট সাইবার ওয়ার্ল্ডেই গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টা বাজে। সাব্বির এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করেছে এটা। কোনো প্রমাণই নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডেড? এসব ভাবতে ভাবতেই সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে। সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতেই ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটলো। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়া সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল যাতে ভাবি দেখতে না পায়। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতেই ভাইয়া এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। সাব্বির পানি খাচ্ছিল। ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেল। কেন, আমার ভাই আবার কি করলো? ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে আমার দিকে তাকাতে বললেন। ভাইয়া আমার দিকে তাকালো এবং ভুরু কুচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন, কিরে, কালকে রাতে কোথায় গিয়েছিলি? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরে ছিলাম। তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস? আয়নায় নিজের চেহারাটা দেখ আগে। কি আমার চেহারা? তোর চেহারা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি। সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখলো যে গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাইয়া ভাবি, বিশ্বাস করো আমি কিছু জানি না এই দাগগুলো কোথা থেকে আসে। এটা নিত্যদিনের ব্যাপার। আমরা এত কিছু জানি না। 1 মাস সময় দিলাম, ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। সাব্বির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গণ করতে লাগলো। ধুর শালার প্রেম টেম কিছুই করলাম না। প্রতিদিন যে কেউ এত চুম্মি খালি একবার হাতের কাছে পাই, ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দেব। সাব্বির তখনই মনে পড়লো সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিজয়ের হাসি হাসল এবং ল্যাপটপটা হাতে নিল। ল্যাপটপে ক্যামেরাগুলো গতকালের রাতের ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজ সাব্বিরের চোখে পড়ল। রাত তখন 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশার রুমে ঢুকতে লাগলো এবং ওই কুয়াশার আদলে দেখা যাচ্ছিল একটা মেয়েলি অবয়ব। চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিংয়ে কোনো মেয়ে কিভাবে উঠলো, আর এই মেয়ে কে যে এই কাজ করে আমার সাথে। সাব্বির ফুটেজ জুম করলো ভিডিওতে।
মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলো। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরপরই থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো। এটা ভেবে সে চোর ধরা গেছে। সাব্বির ভাইয়া ভাবিকে যেই ডাক দিবে এটা দেখানোর জন্য, তখনই ভিডিওতে আরেকটা জিনিস দেখে সাব্বির থেমে গেল। সাব্বির ল্যাপটপে দোষীকে দেখে ভাইয়া ভাবিকে ডাক দিবে, তখনই দেখতে পেল যে মেয়েটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ভয়ে ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা কি দেখলাম? ইয়া আল্লাহ, ওটা কি ছিল? ভূত নাকি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু কেন? গালটাই তো খেয়ে নিতে পারিস সাব্বির। না মানে আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে এবং রহস্যগুলো সমাধান করতে হবে, যে করতেই হোক। রাত 2টা। আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকের কথা বলছে। স্যার, আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এই বিষয়ে এগিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছো, ভালো থাকো। কিন্তু স্যার, আমরা এভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আসতে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই ওই কক্ষের দরজায় কে যেন কড়া নাড়ে। ঠক 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 ঠক। কেউ কি বাহিরে আসে নাকি? আর্মি অফিসার একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল। এত রাতে আবার কে? দেখো তো, কোনো অফিসার, হয়তো কিছু দরকার হয়েছে। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকে দেখতে পেলেন না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎ বোতলটা থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটার ধোঁয়ায় সারা ঘরময় সব কিছু দেখা যাচ্ছিল না। সকলে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউই গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যে চিৎকার দিবে বা কাউকে ডাকতে যায় তার মুখটাই কে যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো। আর্মিরা সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চওড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে। মুখে কঙ্কালের ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি, আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক, আর পায়ের পাশে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এ দৃশ্য দেখে ঢোক গেলেন এবং আর চোখে চারপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গেছে। আসলে সব উধাও হয়নি, ওই ছেলেটার পেছনে। এই কে তুই আর কে এখানে এসেছিস? ছেলেটা কিছুই বলল না। ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো। গুলিটা বুকের হৃৎপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা ধপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা বা হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ে এবং ছুরিটা নিয়ে পায়ের উল্টো পিঠে ফ্যাচ ফ্যাচ করে দুটি টান দেয়। ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, আর বসে পড়ার সাথে সাথেই ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজন গেল না, 3 জন একেবারেই যায় হামলা করতে। ছেলেটা একটা মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায়। লোকগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায়। এই কে রে ভাই তুই, আর আমাদের মারছিস কেন? ছেলেটা আস্তে করে ফিসফিসিয়ে বলল, সাইকো।
এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, ভয়ে সবার কলেজা শুকিয়ে যাওয়ার উপক্রম। কোনো মতে দাঁড়িয়ে আছে দুজন, বাকি একজন তো ভয়েই মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী আজরাইল তাদের সামনে দাঁড়িয়ে আছে। আজ তাদের মৃত্যু নিশ্চিত। সাবির যেই ওর ভাইয়া ভাবিকে খবর দেবে সেই মেয়েকে দেখানোর জন্য, তখনই দেখতে পেল যে মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরও কয়েকবার দেখলো, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনাটা কি, কিন্তু ভিডিওতে বারংবার একই ঘটনা দেখে খানিকটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা 3D ইফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে, তাই ভিডিওটাকে ভালো করে সব অ্যাঙ্গেল থেকে দেখলো ব্যাপারটাকে বোঝার জন্য। কিন্তু কিছুই না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকে খুবই অসহায় মনে করতে লাগলো, কেননা ও কোনোদিন কারো কাছে হার মানেনি। কিন্তু আজ এই অদৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে করছে সাব্বির। জেদে হাতের ল্যাপটপটাকে একটা আছাড় দিল। ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বির ভাই আর ভাবি উপরে চলে আসলো। এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতেই ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? কিভাবে ভাঙলো ল্যাপটপ? সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে, সাথে ওর বাইক। সাব্বির বাড়ি থেকে বের হতেই সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজনকে মারবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলায় মালা আর হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে, আর সামনে টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানালা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকে কোনোভাবেই সাইকো ফাইন্ডাররা জানতে পেরে গেছে সাইকো কিলারের মিশনের কথা এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড ব্রুসকে ইনফর্ম করেছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। স্যার, আজকে আমাদেরকে যে করেই হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। হ্যাঁ মিস্টার শামসুল হাবিব, আমাদেরকে আজকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকোর আশায়। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের বেশ্যাবৃত্তি করতে বাধ্য করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে। এই শালা একে এবারের পুরোপুরি পাঠাবে সাব্বির, মানে সাইকো কিলার। সাব্বির ফায়ার করলো। গুলিটা নেতাজির বুকে লাগলো, ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। নেতাজির বুক দিয়ে সাব্বিরকে কেউ একজন দেখে ফেলল গুলি চালাতে, তাই চিৎকার দিয়ে উঠল। সাব্বির চাইলেও ওই লোককে মেরে দিতে পারে, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালাবার জন্য। সাইকো ফাইন্ডারদের চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছনে সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজন আর গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ও বাঁচলে এই পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীদের নাশ করাই সাব্বিরের উদ্দেশ্য, সাইকো দ্য কিলার মেশিনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ও ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে, আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না।
সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত আর অন্যদিকে পিছনে পড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাফ দেয় গাড়ি দিয়ে তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে ওর পরিবারের, আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির? সাব্বির পারছে না সামনে যেতে, আর না পারছে পিছনে যেতে। এ যেন সব বিপদ একেবারে ঘাড়ে চেপে বসেছে আজ। বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বির পেছনে ফিরবে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, যেন মৃত্যুর তর সইছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকের, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকোর মিশন অসম্পূর্ণ থেকে যাবে। সাব্বির ইচ্ছে থাকুক বা নাই থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইনজেকশন দিয়ে সব সত্য কথা ঠিক বের করে নেবে সাইকো ফাইন্ডাররা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিখাতে থেকে মাত্র মিটার 50 দূরে হবে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল। সেই সাথে ভাইয়া ভাবি আর সেই নীলাঞ্জনাকেও মনে। এয়ারপোর্টের মেয়েটির কি হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর মানুষের নিকট একটি মেসেজ পৌঁছে দিল। সাইকো মানুষ না যে মরবে, সাইকো অ্যাক্টিভাদে যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে। আজ আমি মরছি না, যদিও মরি আমর হয়ে থাকবো আপনাদের কাছে, গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুরা শাস্তির নিঃশ্বাস ফেলে না, কারণ সাইকো কখনো মরে না। এই মেসেজটি সেন্ড করার সাথে সাথে গাড়িটি টায়ারে একটা গুলি এসে লাগলো, যেগুলো ছোড়া হয়েছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িটাকে নিজের আয়ত্তে রাখতে পারল না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টিয়ারিংয়ের হুইল থেকে হাত। গাড়িটা পাহাড়ের উঁচু ঢিপি থেকে জাম্প করার মতো পাহাড়ের পাদদেশে পতিত হতে লাগলো। সাইকো ফাইন্ডাররা ওখানে এসে এই জিনিসটা একেবারেই আশা করেনি। ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেলেন গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়ছে। আগুন জ্বলতে জ্বলতে পড়ছে, তো পড়ছে, যেন কোন শেষ নেই। ম্যান, আমরা আজকে আবার সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। স্যার, আমাদের এভাবে হঠাৎ আক্রমণ করাটা ঠিক হয়নি। প্ল্যানিং করে সবটা করা উচিত ছিল, কারণ আমরা ভুলেই গিয়েছিলাম সে অন্য কোনো সাধারণ অপরাধীর মতো না। হলো সাইকো দ্য কিলার, যার রক্তে প্রতিটা কণিকাতে একটা করে ছোট ব্রেন বিদ্যমান। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্টটা বানাতে পারি এখন। সেটা কীভাবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারে আগামাতে কিছুই জানি না। কী তার আসল নাম, কী তার ঠিকানা, এমনি সে কোন এলাকায় থাকে সেটাও জানি না। এমনকি সে যে এই দেশে কোনো বাসিন্দা কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে এদেশের বাসিন্দা না? না মানে স্যার, এতটা ব্রিলিয়ান্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার 1 হ্যাকারের ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল, তুমি ভুলে যাও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না। এটা কোনো বইয়ে লেখা আছে? আসলে কি স্যার? শামসুলকে থামিয়ে দিয়ে ব্রুস। আর বলতে হবে না, আমি একজন ফরেনার হয়েও তোমার মতো রাজাকার নাম। এখন যাও আর দ্রুত ওই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। ইয়েস স্যার। বলে শামসু টিম নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ের পাদদেশে সাইকোর খোঁজে। এইদিকে কয়েক ঘন্টা পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ব্রুসকে। ব্রুস এবার অনেকটা চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ব্রুস কল লাগায় শামসুল হাবিবকে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। ব্রুস আবার কল লাগায়, এবার শামসুল ধরে বলে, স্যার, ঘটনা তো একেবারে মাথায় বাজ ফেলার মতো। কেন, কি হয়েছে? স্যার, ফরেন্সিক টিম নিয়ে এটা ভেতরে অনেকক্ষণ ধরে তল্লাশি করলাম, কিন্তু কিছুই পেলাম না, বডিটাও না। বডিটা কোথাও যাবে, আর গাড়িটা কোথায় পেয়েছে? গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি।
একটুর জন্য ঝর্ণায় পানিতে পড়ে নি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর এই মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত। আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনো ধোঁয়াশা। কিন্তু ততক্ষণে ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাইন্ডারের টিভিতে সংবাদের মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্স করলো। সাইকোর ফ্যানরা যেন অনেক বড় শক খেয়েছে। সাইকো খুনি হলেও সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাব্বিরের জ্ঞান ফিরল মাত্র। সাব্বির চারদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো। সাব্বির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনো কিভাবে বেঁচে আছে সেটা সাব্বিরকে এখনো ভাবাচ্ছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে একটাও ক্ষত নেই, আর সারা শরীরে একটু ব্যথা পাওয়া কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকুও নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূরে এগোলো। পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটারটা বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কোনো স্যাটেলাইটের। এটা দেখে সাব্বির অবাক না হয়ে পারল না, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইট সিগন্যাল পাওয়া যায়, কিন্তু হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কোনো দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম, এখানে তো এই জঙ্গলেই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি যেখানে অ্যাক্সিডেন্ট করছিলাম পাহাড়ে, সেখানে তো কোনো জঙ্গল নেই, আর জঙ্গল থাকলেও তা এত ঘন নয়। আশেপাশে লোকালয় নিশ্চিতভাবে ছিল। তাহলে আমি কোথায় আসলাম? আমি একা ওই অবস্থায় তো এখানে কোনো দিনও আসতে পারতাম না। তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে এখানে? সাব্বির যে এই কথাগুলো ভাবছে, তখনই নিজের হাতে কারোর ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো। আরে ভাই, এই জঙ্গলে অত্যন্ত আমাকে ছাড় দাও। এখানে সেই চমচমের কারবার শুরু করে দিয়েছ। ছাড় দিতে পারি এক শর্তে। হঠাৎ এই কথাটা শুনে সাব্বির চারদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কে কে এখানে সামনে এসো বলে সাব্বির পকেট থাকা রিভলভারটা বের করলো এবং লোড করে আশেপাশে তাক করলো। আমাকে খুঁজে লাভ নেই, আমি ইচ্ছা না করলে এই জীবনেও আমাকে দেখতে পাবে না। এবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এইরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। আরে কে তুমি, আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও। এক্ষুনি আমার পরিচয় জানতে পারলে এক্ষুনি জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়বো না, তুমি আমাকে দেখলে দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না? একটা মেয়ে মানুষ হিসেবে আমার সাথে এই জঙ্গলে এভাবে কথা বলছো? তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে যেটাতে নেই কোনো দূষণ, তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে, কে তুমি? আর তুমি কোথায়? আমাকে দেখতে পাচ্ছে? আমার খবর করবে তুমি, দেখি কেমন পারো। এই বলে সেই আওয়াজে অধিকারিণী সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। থুক্কু ভাসতে লাগলো। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু। চেহারা সহ সারা শরীরে নূরের মতো ঝকঝক করছে, আর মেয়েটি সাদা গাউন পরা, আর পিছনে দুটো সাদা ডানা। এর মানে তুমি মানুষ না? এই বলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়লো। সাইকোর হাওয়া বেরিয়ে গেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরল, তখন কারোর চেহারা নিজের উপর অনুভব করলো, যেন কেউ তাকিয়ে আছে উবু হয়ে। এই মেয়ে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই, তুমি তো মেয়ে না, আল্লাহ মাবুদ জানে তুমি কি জিনিস। এই ছেলে, বেশি কথা বলে ঘাড় মটকে দিব। কি
তুমি জানো আমি কে? দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলো কাটতে তখন আমি সাইডে বসে বসে দেখতাম। কি? আমি ঠিকই বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার আমি তোমার ইচ্ছায় মারা কেন করতে যাব? আমি পাপি টাপি খারাপ লোকদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছার প্রয়োগ কোথা থেকে আসলো? বুঝতে পারবে, আগে আমাকে বলতে দাও পুরোটা। বুঝতে গেলে তোমাকে আরও 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি, তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাবির, তুমি কি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ, এটা জানি যে আব্বু একজন কেমিস্ট্রি ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো। তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুজন নামকরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্যাডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যাঞ্জেল। কারণ তোমার দাদাও একজন অ্যাঞ্জেল ছিলেন আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকেই বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তখন আমি সব কিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না। নিজের বউকে তো দূরের কথা, এটা বলে আমরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আরে কষ্ট রে, ট্রু কষ্ট। বেশি হাসলে কানের 2 আঙুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলতে চাই, ওই দাঁতগুলো বের করে সব হাসতেছে। আচ্ছা, আর কিছু বলো না, তোমার তো আর বিশ্বাস নাই। তো যা বলছিলাম, তোমার আব্বা আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যাননি, ওনাদেরকে হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে? শুধু নাম বলো। একবার এক একটা এমন ভাবে মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় পায়। ছাব্বির, শান্ত হও। রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউ বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছো, মানে আমি তোমাকে দিয়ে তাদেরকে মারিয়েছি। কি? হ্যাঁ, তুমি একদিন যাদের যাদের মেরেছো সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দায়ী। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল। কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষ আর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এটাই শেষ না, ওরা আমাদের একজনকে, মানে একজন অ্যাঞ্জেলকে কীভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর ওই অ্যাঞ্জেলের লাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল। কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন অ্যাঞ্জেল, তাই তারা ওই স্যাম্পলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করতেছে সেটা সবাইকে জানিয়ে দিবে। তাই ওই দিন ল্যাবে আগুন লাগিয়ে দেয়, আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে, আর তুমি এক সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। তখন আমি অনেক ছোট ছিলাম, তবুও অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছ? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তো আমার স্ত্রী, তাই না? হ্যাঁ অবশ্যই, কোন সন্দেহ আছে? তাহলে আমাকে না জানিয়ে প্রত্যেকদিন আমায় কিস করে যেতে কেন? সেটা তোমাকে কেন বলবো? আমার স্বামীকে আমি চুমু দিই, জড়িয়ে দিই, আদর করি, সেটা আমার ব্যাপার। আইসে স্বামী স্বামী করতে। আমি আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো মানে তুমি মারা গেছো। ও, তাহলে তো বাড়িতে যাওয়া যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে? গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আরে বাচ্চাদের মতো কাঁদো কেন? আমি তোমাকে নিয়ে যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাব্বিরের কথা মতো আমিরাও গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। এখন ঠিক আছে। ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে, হেঁটে না উড়ে? তোমার মতো পরিবহ থাকতে কি হেঁটে যে চলা যায়? চলো উড়ে উড়ে। जो हुकुम करे स्वामी। খালি স্বামী স্বামী করো
আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকা বুঝি না তুমি আমার বউ নাকি অন্য কারো? এই ব্যাপার। বলেই আমিরা সাব্বিরের একেবারে সামনে এসে দাঁড়ায়, যেন একজনের নিঃশ্বাস আর একজন শুনতে পাচ্ছে। এইভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। ওমা, তাই নাকি? আচ্ছা, দেখা যাবে। এখন বাসা চলো। আমিরা সাব্বিরকে জড়িয়ে ধরলো আর উড়ে উড়ে যেতে লাগলো। সাব্বিরের বাসার সামনেই বাড়ির বেল বাজাচ্ছে সাব্বির। কে আসলো এখন আবার? দরজা খুলে। আরে সাব্বির, কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো। মানে? এই আপু, তুই ঢং করা বাদ দে, আমাদের ভিতরে ঢুকতে দে। আমিরের কথা শুনে আমি বেকুব হয়ে গেলাম। আপু মানে? এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি? ও সরি, গলতি সে মিস্টেক হয়ে গয়া। তোমাকে বলতেই ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয়। আসলে, কিন্তু ভাবি, তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন? কিভাবে বলবো? আর বললে তুমি বিশ্বাস করে নিতে? সেটাও ঠিক। এই আপু সর, ভিতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজতেছে। কেন খুঁজবে? কেউ কি চেনে নাকি সাব্বিরকে? সবাই চেনে সাইকোকে, আর সাইকো মারা গেছে, তাই সোজাসুজি কিছু নেই। চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাবি। তোমরা তলে তলে এত কিছু, আর আমি কিছু জানি না। জানোনি তো কি হয়েছে? আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাইকে জানে না, আর কোনোদিন জানবেও না। আচ্ছা ভাবি, বাদ দাও। এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই। আর কি বলবো? আমি ভিতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত। আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা, এটা তোমার ব্যাপার। এই ছাব্বির, আমাকে রেখেই চলে যাবা? কোথায় যাব? ওপরতলায় যাচ্ছি। তোমার যেতে মন চাইলে তুমিও চলো। আমি যাব না, এটা কোনো কথা? আমি উপরে ঘুমাতে গেলাম আর আমিরাও আমার সাথে। আমি বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শামসুল, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। সাইকো কোথায় গেল? স্যার, এটা তো সারা দুনিয়ার মানুষের কথা, সবাই সাইকোর লাশ দেখতে চাই, কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুফ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও, এতে প্রেসার আর মাথায় যাচ্ছে না। ওকে স্যার। এই ঘটনার 3 বছর পর সাব্বির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আর আমিরা এক বাচ্চার মা। মানে সাব্বিরের একটা ছেলে হয়েছে, আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকে সাইবার ওয়ার্ল্ডে একটি মেসেজ আবার সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো, সাইকো কোনো মানুষ না যে মরবে। সাইকো একটা চিন্তা ভাবনা, যার কোনো মৃত্যু নেই।